বন্ধুরা, তোমাদের নিজের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই গল্পটি এক অসাধারণ মহিলার সাহস, ধৈর্য এবং অটুট সংকল্পের। লক্ষ্মী দেবী ৭০ বছরের এক সরল, শান্তশিষ্ট এবং সাধারণ মহিলা, যার মুখে বয়সের ছাপে ভরা ঝুড়ি আর চোখে হালকা ঝাপসা আর্দ্রতা ঝলকাত। তার জীবনের পথ কখনোই সহজ ছিল না। স্বামীর সান্নিধ্য অনেক আগেই হারিয়েছিলেন। সেই সময় একা ঘর সামলানো, একমাত্র ছেলেকে মানুষ করা এবং সরকারি চাকরির সামান্য বেতনে সংসার চালানো ছিল অত্যন্ত কঠিন। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। নিজের সততা এবং অক্লান্ত পরিশ্রমে ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন, ঘর চালিয়েছিলেন, আর এখন সেই পেনশনই তার বার্ধক্যের একমাত্র সহায়। ছেলে অরুণ এবং বউ রিয়া বাইরে থেকে দেখতে একদম আদর্শ পরিবারের সদস্য মনে হতো। পাড়ার লোকে বলতো যে লক্ষ্মী দেবীর ছেলে এবং বউ তার কত যত্ন নেয়। কিন্তু ভিতরের সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। অরুণ ধীরে ধীরে বদলে গিয়েছিল। আগে চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরত, ছোটখাটো কাজও করেছিল, কিন্তু পরিশ্রমের প্রতি তার সবসময় অনীহা ছিল। তার মনোযোগ শুধু সহজ পথে এবং পরিশ্রম ছাড়া অর্থ উপার্জনের দিকে থাকত। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরেই দামি মোবাইল এবং গ্যাজেট কেনা তার অভ্যাসে পরিণত হয়েছিল। অন্যদিকে বউ রিয়া বাইরে থেকে যতটা সভ্য এবং সংস্কারী মনে হতো, ভিতর থেকে ততটাই চতুর এবং লোভী ছিল। তার মনে হতো যে শাশুড়ির পেনশন শুধু তার বিলাসিতার জন্য। তার কাছে পেনশনের অর্থ ছিল দামি শাড়ি, সোনার উপর গয়না, বিউটি পার্লারের প্যাকেজ এবং ফ্যাশনেবল ব্যাগ। লক্ষ্মীদেবীর দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত সাধারণ। ভোরবেলা মন্দিরে যাওয়া, সেখানে বসে কিছুক্ষণ পূজা অর্চনা করা এবং তারপর পাড়ার মহিলাদের সঙ্গে কিছুক্ষণ আলাপ করে নেওয়া, এটাই ছিল তার কাছে সুখ। কিন্তু যখন ঘরে ফিরতেন, তখন হৃদয়ের কোণে একটাই চিন্তা ঘুরপাক খেত, যে ছেলে বউ সঠিক পথে কেন নেই। আমি কি এই দিনের জন্য সবকিছু সহ্য করেছি? একদিন ব্যাংক থেকে পেনশন এলো। সবসময়ের মতো লক্ষ্মী দেবী পাসবুক ছেলেকে দিয়ে ভালোবেসে বললেন, অরুণ বাবা, এই পাসবুক নিয়ে যা এবং ব্যাংক থেকে টাকা তুলে আন। এই মাসে বাচ্চাদের ফি দিতে হবে, বিদ্যুতের বিলও বাকি আছে, এবং আমার ওষুধও নিয়ে আসিস। আজকাল কাশি কিছুটা বেশি জোর ধরেছে। অরুণ হাসল এবং নকল আত্মবিশ্বাসে বলল, হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমি সব করে দেব। কিন্তু তার উদ্দেশ্য সৎ ছিল না। চতুরতার সঙ্গে সে ব্যাংকে গিয়ে মায়ের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার বদলে দিল এবং বলতে লাগল, মা, এখন তোমাকে মেসেজ পড়তে অসুবিধা হয়, আমি সব দেখে নেব, তুমি বিরক্ত হইও না। ধীরে ধীরে নগদ উত্তোলন কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ডও তার হাতে এলো। শুরুতে সে বাচ্চাদের ফি এবং ঘরের ছোটখাটো খরচ মেটালো, যাতে মাকে সন্দেহ না হয়। কিন্তু কয়েক মাস পরই তার আসল রূপ প্রকাশ পেল। কখনো নতুন স্মার্টফোন কেনা, কখনো দামি জুতো, কখনো বন্ধুদের সঙ্গে হোটেল এবং মদ্যপানের পার্টি করা। পেনশনের বড় অংশ এগুলোতেই উড়তে লাগল। রিয়াও পিছিয়ে থাকল না। সে দামি শাড়ি এবং ব্যাগে টাকা ওড়াত, বিউটি পার্লারে প্যাকেজ বুক করাতো, উপর থেকে বাচ্চাদের ছোটখাটো ফি বা জরুরি খরচ মিটিয়ে দিত, যাতে দেখানো যায় যে সব ঠিক চলছে। কিন্তু সত্যি ছিল যে ঘরের জরুরি খরচ, বিদ্যুতের বিল, রান্নার গ্যাস এবং সবচেয়ে জরুরি লক্ষ্মীদেবীর ওষুধ বারবার পিছিয়ে যেত। অনেকবার লক্ষ্মীদেবী বলেছিলেন, বাবা, শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে চলো। অরুণ টালে দিত, মা, আজ নয়, কাল যাব। এবং রিয়া উল্টে তানা দিত, মাজি, এত ছোট কথায় ডাক্তার কিং কর্তব্য বিমূঢ়, গরম জলের ভাপ নাও, সব ঠিক হয়ে যাবে। তাদের কথা শুনে লক্ষ্মীদেবীর হৃদয় ব্যথা এবং গভীরতর হতো, এবং সে ভাবত, কি আমি এদের এই দিনের জন্য পালন করেছি? কি আমার পরিশ্রম এবং ত্যাগের এই মূল্য? এক রাতে কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ হয়ে গেল, এবং সে কাঁদতে কাঁদতে ভাবতে লাগল যে কি এই দিনের জন্য তারা পুরো জীবন পরিশ্রম করেছিল। নিজেরই ছেলে বউ তার পেনশনকে মজা মস্তির মাধ্যম মানিয়ে ফেলেছিল এবং তার অসুস্থতাকে বোঝা মনে করতে লাগল। কিন্তু লক্ষ্মীদেবী ভেঙে পড়ল না। তারা মনে মনে ঠিক করল যে এখন তাদের ছেলে বউকে শিক্ষা দিতেই হবে। কয়েকদিন পর তারা পাড়ার পুরনো পড়শি সুধা আন্টির কাছে নিজের কষ্ট ভাগ করে নিল। সুধা আন্টি পরামর্শ দিল, বোন, নিজে ব্যাংকে যাও এবং পাসবুক আপডেট করাও, তবেই আসল সত্য জানা যাবে। পরের দিন সাহস জড়ো করে লক্ষ্মীদেবী ব্যাংকে পৌঁছল এবং সেখানে পাসবুক ছাপাতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রতি সপ্তাহে অ্যাকাউন্ট থেকে উত্তোলন হচ্ছিল, কখনো নগদ উত্তোলন কার্ড, কখনো তাৎক্ষণিক পেমেন্ট পরিষেবা, তখনও গাড়ি সোয়াইপ। পাতায় লেখা ছিল,
আর্য ডিজিটাল স্টোর, যেখান থেকে নতুন মোবাইল এবং কানের যন্ত্র কেনা হয়েছিল। দ্বিতীয় এন্ট্রি রয়্যাল ক্লাব ভোজনালয় এবং রাত্রি আলী মণ্ডপের ছিল। তারপর স্টাইলিশ দিবা বুটিক এবং গ্লো অ্যান্ড শাইন সেলুনের মতো খরচ ছিল। বাচ্চাদের ফিও দেখা গেল, কিন্তু বাকি উত্তোলন তার থেকে অনেক বেশি ছিল। কাউন্টারে বসা কর্মী অবাক হয়ে জিজ্ঞাসা করল, মাজি, কি এসব তুমি করছ? লক্ষ্মীদেবী কাপা গলায় বলল, না বেটি, আমার তো নগদ উত্তোলন কার্ডও ছেলের কাছে। কর্মী আস্তে করে বোঝালো যে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নম্বর বদলে দেওয়া হয়েছে এবং ইন্টারনেট ব্যাংকিংও সক্রিয় আছে। সে বলল, যদি তুমি চাও তাহলে কার্ড বন্ধ করে দাও এবং নম্বর আবার নিজের নামে করিয়ে নাও। লক্ষ্মীদেবী সেখানেই বসে আবেদন লিখে দিল এবং অ্যাকাউন্টে আবার নিজের নম্বর যোগ করিয়ে নিল। সেই সময় তার হৃদয়ে ব্যথাও ছিল এবং এক স্বস্তিও, যে এখন ছেলে বউয়ের চালাকি প্রকাশ পেয়ে গেছে। সে ভাবছিল যে এখন এই প্রতারণার হিসেব চোকাতে হবে, এবং তাও এমন যে সব সময়ের জন্য এই দুজনকে শিক্ষা মিলবে। ব্যাংক থেকে ফেরার সময় সে ভিতরে ভিতরে কাঁপছিল। একদিকে ছেলে বউয়ের প্রতারণার যন্ত্রণা ছিল, অন্যদিকে নিজেরই সন্তানদের ওপর আর বিশ্বাস না করতে পারার ব্যথা। কিন্তু বাইরে এসেই তারা মনে মনে বলল, না, এখন অশ্রু নয়, এখন শিক্ষা দিতে হবে। ঘরে ফিরতেই তারা মুখে স্বাভাবিক ভাগ রাখল, যাতে কেউ সন্দেহ না করে। রিয়া টানাভরা স্বরে জিজ্ঞাসা করল, মাঝি, কোথায় গিয়েছিল সকাল সকাল? তোমার তো চলাফেরাও কষ্টকর। লক্ষ্মীদেবী হাসতে হাসতে বলল, শুধু বেটি মন্দিরে গিয়েছিলাম। ভগবানের নাম নিলে মন হালকা হয়ে যায়। তার হৃদয়ে এখন এক নতুন সংকল্প গড়ে উঠেছিল। তারা পাসবুক নিজের ছোট সিন্ধুকে লুকিয়ে রাখল এবং বউকে কিছু বলা থেকে বিরত থাকতে লাগল। এখন সে দেখতে চাইছিল যে ছেলে বউ টাকা ছাড়া কিভাবে বিলাস করে। তারা ব্যাংক থেকে পেনশন সরাসরি নিজের নতুন পাসবুক থেকে তুলে নেওয়ার নিয়ম করল এবং ধীরে ধীরে প্রতি মাসে নিজের পেনশনের কিছু অংশ নগদ তুলে আলাদা লুকাতে শুরু করল। ওদিকে অরুণ এবং রিয়া অবাক ছিল যে এবার অ্যাকাউন্ট থেকে টাকা কেন উঠছে না। নগদ উত্তোলন কার্ড থেকে চেষ্টা করল, তখন মেশিন লিখল কার্ড বন্ধ। অরুণ চমকে উঠল, তারপর রাগে মায়ের কাছে এলো। মা, তুমি কার্ড বন্ধ কেন করালে? আমাদের কত কষ্ট সহ্য করতে হচ্ছে। লক্ষ্মীদেবী নিষ্পাপভাবে বলল, আরে বাবা, জানি না কিভাবে হয়ে গেল। ব্যাংকের লোকে বলছিল এখন বয়স্ক নাগরিক অ্যাকাউন্টে নিরাপত্তা আরও বাড়াতে হয়, তাই তারা করে দিয়েছে হবে। রিয়া রেগে উঠল, মাঝি, তুমি আমাদের বলো না কেন? বাচ্চাদের ফি দিতে হবে, ঘরের খরচ চালাতে হবে, সব থেমে গেছে। লক্ষ্মীদেবী সরাসরি কথা বলল, বাবা বেটি, এখন আমার পেনশন থেকে শুধু জরুরি কাজ হবে। ঘরের খরচে আমি সাহায্য করব, কিন্তু বিলাস বা অপ্রয়োজনীয় জিনিসের জন্য টাকা মিলবে না। আমার ওষুধ, বিদ্যুৎ, জল এবং বাচ্চাদের পড়াশোনা, শুধু এটুকুই হবে। অরুণ এবং রিয়া ভিতরে ভিতরে খেপে গেল। তাদের মজার খেলা শেষ হয়ে গেল। এখন দুজনে মায়ের বিরুদ্ধে চাল চলতে লাগল। অরুণ বারবার অভিযোগ করত যে তোমারই জন্য আমাদের লোকের সামনে নত হতে হয়, এবং রিয়া তানা মারত, মাঝি, তোমার তো নিজের ওষুধেরই পড়ে থাকে, বাচ্চাদের কি হবে? লক্ষ্মীদেবী চুপচাপ সব শুনত, কিন্তু ভিতর থেকে আরও শক্ত হয়ে যেত। তারা ঠিক করল যে এখন শুধু শিক্ষা নয়, বরং ছেলে বউকে আয়নাও দেখাতে হবে। দিন যেতে লাগল এবং টাকার টানাটানিতে অরুণ এবং রিয়ার মেজাজ শিথিল হতে লাগল। বাচ্চাদের ফি দেওয়ায় দেরি হলো, তখন স্কুল থেকে নোটিশ এলো। মোবাইলের কিস্তির মেসেজ এলো, তখন আদায়কারী ঘর পর্যন্ত পৌঁছল এবং রিয়ার বিউটি পার্লারের প্যাকেজ বন্ধ হয়ে গেল। এখন ঘরে উত্তেজনা এবং ঝগড়া বাড়তে লাগল। বউ রাগে বাচ্চাদের ওপর চেঁচাতে লাগল এবং ছেলে রাত দেরিতে বন্ধুদের কাছ থেকে ধার চাইতে লাগল। একদিন যখন বাচ্চারা কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলল যে পাপা ফি দেয়নি, তাই আমাদের ক্লাস থেকে বের করে দেবে, তখন লক্ষ্মীদেবীর হৃদয় গলে গেল এবং তারা তৎক্ষণাৎ নিজের লুকানো টাকা থেকে স্কুলে গিয়ে ফি জমা দিল। বাচ্চারা ঝোঁকে দাদির পা ছুঁয়ে নিল এবং নিষ্পাপভাবে বলল যে দাদি, তুমিই আমাদের সত্যিকারের ভগবান। এটা শুনে লক্ষ্মীদেবীর চোখ ভরে এলো এবং তারা মনে মনে ভাবল যে ছেলে বউ তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই নিষ্পাপদের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না। এখন তারা পরবর্তী পরিকল্পনা করল যে নিজের পেনশনের বড় অংশ বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যতের জন্য আলাদা স্থায়ী জমা করানো, যাতে আর ছেলে বউয়ের পৌঁছানো না যায়, এবং এর জন্য ব্যাংকে গিয়ে তারা শিশু শিক্ষা যোজনায় টাকা জমা করতে শুরু করল। যখন অরুণের এটা জানা গেল, তখন সে আগুনের মতো জ্বলে উঠল এবং চেঁচিয়ে বলল, মা, তুমি এটা কিভাবে করলে? এই টাকা আমাদের হকের। লক্ষ্মীদেবী প্রথমবার চোখে চোখ রেখে বলল যে এই টাকা তোমাদের হকের নয়,
তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের। তোমরা দুজনে আমাকে প্রতারিত করেছ। আমার অসুস্থতার মজা উড়িয়েছ এবং আমার পরিশ্রমের পেনশন থেকে মজামস্তি করেছ। এখনই ধারা শেষ হবে। তার এই কথায় ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। অরুণ এবং রিয়া এখন খুবই বিচলিত হয়ে পড়েছিল এবং পেনশনের ওপর সরাসরি দখল না পাওয়ার পর দুজনে মিলে মাকে নানা ফাঁদে ফেলায় চাল চালতে শুরু করল। এক রাতে খাবার খেতে খেতে রিয়া মিষ্টি ভান করে বলল যে, মাঝি, তুমি খুব ক্লান্ত হয়ে যাও। এখন সব কাজ তোমার জন্য কঠিন। কেননা তুমি তোমার পেনশন আমাদের নামে করে দাও, আমরা তোমার জন্য সব সামলাব। লক্ষ্মীদেবী হালকা হাসি দিয়ে বলল যে, বেটি, যতদিন আমি জীবিত আছি নিজের পরিশ্রমের পেনশন নিজে সামলাব, তোমাকে চিন্তা করার দরকার নেই। রিয়ার মুখে হতাশা ছড়িয়ে পড়ল, কিন্তু ভিতরে ভিতরে সে আরও বড় পরিকল্পনা করল। কয়েকদিনের মধ্যে অরুণ মায়ের ওপর চাপ দিতে শুরু করল। সে বাচ্চাদের সামনে বলল যে, দেখো, তোমাদের দাদির জন্য তোমরা ভালো জামা এবং খেলনা পাও না। পেনশন তার কাছে, কিন্তু সে খরচ করে না। বাচ্চাদের হৃদয়ে দাদির জন্য সন্দেহের বীজ বপনের চেষ্টা করা হলো, কিন্তু যখন বাচ্চারা রাতে দাদির ঘরে গেল তখন দেখল যে সে কাস্তে কাস্তে ওষুধ খাচ্ছে এবং তার বালিশের পাশে রাখা ছোট ডিব্বা থেকে টাকা বের করে চুপচাপ তাদের স্কুলের কপি কেনার জন্য পাঠাচ্ছে। বাচ্চারা সেই মুহূর্তে বুঝে গেল যে আসল ফেরেশতা কে। রিয়া পরবর্তী চাল চালল এবং পাড়ার মহিলাদের মধ্যে গুজব ছড়াতে শুরু করল যে মাজি তো নিজের পেনশন লুকিয়ে রাখে, কাউকে কিছু দেয়ই না, এবং যখন আমরা চাই তখন উল্টে আমাদের চোর বলে। ধীরে ধীরে এই কথা পাড়া প্রতিবেশীতে পৌঁছে গেল এবং কিছু লোক লক্ষ্মীদেবীকে তানাও দিল যে, বোন, এত কৃপণতা ঠিক নয়, নিজের বউ বাচ্চাদেরও কিছু দেওয়া উচিত। লক্ষ্মীদেবী ভিতরে ভিতরে আহত হল, কিন্তু বাইরে থেকে চুপ থাকল। অরুণ এবং রিয়া একদিন তো সীমা ছাড়িয়ে গেল যখন দুজনে মিলে ব্যাংকে পৌঁছল এবং মিথ্যা দাবি করতে লাগল যে মা বৃদ্ধ হয়ে গেছে, টাকা সামলাতে পারে না, তাই অ্যাকাউন্ট তাদের নামে করে দেওয়া হোক। কিন্তু সেখানে আগে থেকেই লক্ষ্মীদেবীর অভিযোগ নথিভুক্ত ছিল এবং কর্মীদের বাস্তবতা জানা ছিল। ব্যাংক ম্যানেজার তাদের কঠোরভাবে ধমকাল এবং বলল যে এমন আবার চেষ্টা করো না, নইলে আইনি ব্যবস্থা হবে। অরুণ এবং রিয়াকে মুখের খাওয়া পড়ল। এখন দুজনে ভাবল যে যদি সরাসরি টাকা না মেলে তাহলে মাকে মানসিকভাবে এত বিরক্ত করো যে সে নিজেই হার মানবে। কখনো খাবারে লবণ বেশি দিয়ে খুব তানা মারত যে, মাঝি, তোমার হাত এখন কাঁপতে শুরু করেছে, এখন তুমি কি কাজের। কখনো ছেলে বলতো যে, মা, আমাদের তো মনে হয় তুমি আমাদের বিশ্বাসই করো না, এই ঘরে থেকেও আমাদের পর করে দিয়েছ। লক্ষ্মীদেবী চুপচাপ সব শুনত। তার মুখে ব্যথা ছিল, কিন্তু ভিতরের আগুন আরও তীব্র হচ্ছিল এবং তারা ঠিক করল যে এবার শিক্ষা এমন হবে যে ছেলে বউ জীবনভর মনে রাখবে। ছেলে এবং বউয়ের প্রতিদিনের চালাকি, তানা এবং মিথ্যা অভিযোগ তাদের ভিতরে ভিতরে খেয়ে ফেলছিল। কিন্তু তারা ঠিক করল যে এখন শুধু সহ্য করা নয়, বরং এমন পদক্ষেপ নিতে হবে যাতে পুরো পাড়ার সামনে সত্য প্রকাশ পায়। এক সকালে তারা পড়শি সুধা আন্টিকে ডেকে বলল যে, বোন, এখন সময় এসেছে যে আমি এই বাচ্চাদের শিক্ষা দেব, তুমি কি আমার সাহায্য করবে? সুধা আন্টি দৃঢ়স্বরে বলল যে, অবশ্যই বোন, এখন আর চুপ থাকা ভুল হবে। লক্ষ্মীদেবী পরিকল্পনা করল এবং ব্যাংক থেকে নিজের পেনশনের এক বড় অংশ তুলে বাচ্চাদের পড়াশোনা এবং নিজের চিকিৎসার জন্য আলাদা আলাদা স্থায়ী জমা করিয়ে দিল। বাকি কিছু টাকা নগদ রাখল। তারপর পাড়ার মহিলা এবং কিছু আত্মীয়কে ডেকে ঘরে এক ছোট সভা রাখল এবং বলল যে, আমি ভেবেছি সবার সামনে ঘরের হিসেব পরিষ্কার করে দেব। সেই সন্ধ্যায় যখন সবাই এসে বসল, তখন লক্ষ্মীদেবী সবার সামনে পাসবুক এবং ব্যাংকের এন্ট্রি দেখালো এবং বলল যে, এই দেখো, আমার পরিশ্রমের পেনশন কোথায় কোথায় খরচ হয়েছে। বাচ্চাদের ফি কিছুটা দেওয়া হয়েছে, কিন্তু বাকি টাকা মোবাইল, দামি জামা, হোটেল এবং সেলুনে উড়েছে। যখন আমি বছরের পর বছর অ্যাজমার অসুস্থতায় ভুগছি এবং ওষুধ পর্যন্ত ঠিকমতো মিলছে না, এই সব আমার নিজের ছেলে এবং বউ করেছে। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল এবং পড়শি লোক অবাক হয়ে গেল। কেউ বলল যে, এ তো সীমা হয়ে গেল, মায়ের পেনশন থেকে বিলাস করা এবং মায়ের চিকিৎসা পর্যন্ত না করানো। লক্ষ্মীদেবী আরও বলল যে, আমার এখন এই টাকার চিন্তা নেই, কিন্তু আমার বাচ্চাদের চিন্তাধারার চিন্তা আছে। যদি আমি আজ চুপ থাকি তাহলে এরা আরও নষ্ট হবে এবং হয়তো কাল নিজের বাচ্চাদের সঙ্গেও এমন করবে। অরুণ এবং রিয়া খুবই ক্ষেপে গেল। অরুণ রাগে বলল
যে মা, তুমি আমাদের পুরো পাড়ায় বদনাম করে দিয়েছ। লক্ষ্মীদেবী দৃঢ়স্বরে উত্তর দিল যে বাবা, বদনামি আমি করিনি, তোমাদের কর্ম করেছে। এখন থেকে আমার পেনশনের এক এক পয়সা বাচ্চা এবং আমার চিকিৎসায় খরচ হবে। তোমাদের মজামস্তিতে এক পয়সাও মিলবে না। পড়শি মহিলারা লক্ষ্মীদেবীর পাশে দাঁড়ালো এবং সবাই মিলে বলল যে বোন, তুমি একদম ঠিক করেছ, এমন ছেলে বউকে শিক্ষা দেওয়া জরুরি। অরুণ এবং রিয়া প্রথমবার বুঝল যে এখন তাদের খেলা সত্যিই শেষ হয়ে গেছে। পাড়া এবং আত্মীয়দের সামনে অপমান সহ্য করার পরেও তাদের হৃদয় বদলাল না, বরং দুজনে ভিতরে ভিতরে আরও বিষাক্ত হয়ে গেল। অরুণের মনে হতো যে মা তার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে, এবং রিয়ার সহ্য হচ্ছিল না যে পড়শি মহিলারা এখন তাকে তানা মারে যে মাজি তো তোমাদের হাতে ধরে ফেলেছে। দুজনে ঠিক করল যে এখন যেভাবেই হোক মাকে মানসিকভাবে ভেঙে পেনশন নিজের হাতে নিতে হবে। একদিন অরুণ মিথ্যা নাটক করল, মায়ের সামনে কাঁদতে লাগল এবং বলল যে মা, আমাদের ঋণ শোধ করতে হবে, নইলে ঘর বন্ধক রাখতে হবে। যদি তুমি আমাদের টাকা না দাও তাহলে আমরা সবাই রাস্তায় চলে যাব। লক্ষ্মীদেবী সব বুঝছিল এবং শান্তস্বরে বলল যে বাবা, যদি সত্যিই ঋণ থাকে তাহলে কাগজ দেখাও, আমি নিজের পেনশন থেকে কিছু কিছু করে শোধ করব, কিন্তু সরাসরি তোমাদের এক মুঠো টাকা দেব না। অরুণ খুবই বিরক্ত হয়ে উঠল। তখনই রিয়াও বলল যে মাজি, তোমার আমাদের দুঃখের পরোয়া নেই, তুমি শুধু নিজের ওষুধ এবং বাচ্চাদের ফির কাঁদো। লক্ষ্মীদেবী গভীর শ্বাস নিয়ে বলল যে বেটি, বাচ্চাদের পড়াশোনা এবং আমার চিকিৎসাই আসল প্রয়োজন, তোমাদের দেখানো এবং বিলাস কখনো প্রয়োজন হতে পারে না। যখন দুজনের চাল কাজ করল না, তখন তারা আরও নীচ পদ্ধতি অবলম্বন করল। অরুণ বাচ্চাদের সামনে মিথ্যা বলতে শুরু করল যে তোমাদের দাদি তোমাদের জন্য কিছু করতে চায় না, তাই আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু বাচ্চারা নিষ্পাপভাবে বলে দিল যে না পাপা, দাদি নয় তো আমাদের ফি দিয়েছে, তুমি তো দাওনি। এটা শুনে অরুণের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং রিয়া বাচ্চাদের ওপরই রাগ ঝাড়ল। এরপর রিয়া আরও নিচ চাল চালল। একদিন পাড়ার মহিলাদের সামনে সে উঁচু গলায় বলতে শুরু করল যে মাজি আমাদের টাকা দেয় না, উল্টে আমাদের বদনাম করে। এখন তো অবস্থা এই যে আমাদের ধার করে ঘর চালাতে হয়। সবাই উত্তরে বলল যে বোন, আমাদের সত্যি জানা আছে, নিজের শাশুড়ির টাকা ওড়ানো বন্ধ করো, নইলে কালকে বাচ্চারাও তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা শুনে রিয়ার বাক্য বন্ধ হয়ে গেল। লক্ষ্মীদেবী এখন চুপচাপ এসব দেখছিল এবং তারা ভাবল যে এই দুজন সংশোধনযোগ্য নয়, যদি তাদের আসল যন্ত্রণা না দেখানো হয় তাহলে তারা শিখবে না। সেই রাতে তারা ভগবানের কাছে প্রার্থনা করল এবং ঠিক করল যে এখন শেষ আঘাত করতে হবে, এমন আঘাত যা ছেলে বউ জীবনভর মনে রাখবে। লক্ষ্মীদেবী অনেক রাত কাস্তে কাস্তে জেগে কাটিয়েছিল, কিন্তু সেই জাগ্রত রাতে তারা নিজের ছেলে এবং বউকে সংশোধন করার সংকল্প নিয়েছিল। তারা মনে মনে বলল যে এখন অনেক হয়েছে, এখন এই দুজন আমার অসহায়ত্বের সুযোগ নেবে না। যে শিক্ষা দেব তা তাদের পুরো জীবন বদলে দেবে। পরের দিনই তারা ব্যাংকে গিয়ে নিজের পেনশনকে 3 ভাগে ভাগ করে দিল। প্রথম অংশ বাচ্চাদের পড়াশোনা এবং ফির জন্য স্থায়ী জমা করিয়ে দিল, দ্বিতীয় অংশ নিজের ওষুধ এবং চিকিৎসার জন্য আলাদা অ্যাকাউন্টে রাখল, এবং তৃতীয় অংশ, এটাই সবচেয়ে বড় আঘাত ছিল, তারা এক বিশ্বস্ত আত্মীয় নিজের ভাইয়ের ছেলে রাহুলের নামে রাখল, যাতে যদি কখনো সে না থাকে তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ নিরাপদ থাকে। এখন ঘরে অরুণ এবং রিয়ার চালাকি এবং কান্নাকাটি কাজে আসা ছিল না। যখন পেনশনের তারিখ এলো এবং দুজনে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চেষ্টা করল, তখন মেসেজ এলো অবশিষ্ট পরিমাণ নেই। অরুণ রাগে মায়ের ঘরে পৌঁছল এবং বলল যে মা, এসব কি করেছো তুমি, আমাদের জন্য কিছু রাখোনি? লক্ষ্মীদেবী সরাসরি চোখে দেখে বলল যে তোমাদের দুজনের জন্য রাখাই আমার সবচেয়ে বড় ভুল হতো। তোমরা আমার ওষুধ বন্ধ করেছ, আমার শ্বাসের মজা করেছ, আমার পরিশ্রমের উপার্জন বিলাসে উড়িয়েছ। এখন তোমাদের কিছু মিলবে না। আমার পেনশন এখন শুধু বাচ্চা এবং আমার চিকিৎসার জন্য। রিয়া বিরক্ত হয়ে বলল যে মাজি, আমাদের তো তোমার উপর বিশ্বাসই নেই, যদি তুমি আমাদের টাকা না দাও তাহলে আমরা সব ছেড়ে আলাদা হয়ে যাব। লক্ষ্মীদেবী শান্ত স্বরে উত্তর দিল যে আলাদা হতে চাও তাহলে হও, কিন্তু মনে রেখো, আমি আমার নাতি নাতনিকে কখনো অসহায় হতে দেব না। তাদের ভবিষ্যৎ আমার দায়িত্ব, তোমাদের নয়। এটা শুনে পাড়ার মহিলারা যারা সেখানে উপস্থিত ছিল অবাক হয়ে গেল এবং সবাই বলল যে বোন, তুমি একদম ঠিক করেছ। মহিলা যত বৃদ্ধই হোক বা যুবতী, যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে কেউ তার শোষণ করতে পারে না। অরুণ এবং রিয়া প্রথমবার বুঝল যে মা এখন তাদের দুর্বলতা চিনে ফেলেছে এবং এখন তাদের খেলা শেষ হয়ে গেছে। তাদের মুখ থেকে অহংকার অদৃশ্য হয়ে গেল। লক্ষ্মীদেবীর হৃদয় স্বস্তি এলো এবং তারা আস্তে করে ভগবানের কাছে প্রার্থনা করল যে হে প্রভু, আমার ছেলে বউ ভুল পথে চলে গেছে, কিন্তু আশা করি আজকের শিক্ষা তাদের জীবনভর মনে থাকবে। যেদিন লক্ষ্মীদেবী পাড়া এবং আত্মীয়দের সামনে নিজের পদক্ষেপ নিয়েছিল, সেদিন থেকে অরুণ এবং রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রথমে তো দুজনের আগে সারাদিন মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা এবং লজ্জার বোঝা তাদের খেয়ে ফেলতে লাগল। অরুণ যখনই বন্ধুদের সঙ্গে মিলত, তখন কেউ না কেউ তানা কষত যে তোর মা তো তোকে সবার সামনে আয়না দেখিয়ে দিয়েছে, এবং ধীরে ধীরে বন্ধুরাও দূরত্ব তৈরি করতে লাগল। রিয়া যখন গলিতে বেরোত, তখন মহিলারা হাসতে হাসতে ফিসফিস করতে লাগত যে এই সেই বউ
যে শাশুড়ির ওষুধের টাকাও ছিনিয়ে নিয়েছে। এসব শুনে তার মুখ লাল হয়ে যেত। একদিন বাচ্চাদের ফি জমা দেওয়ার নোটিশ আবার এলো, কিন্তু এবার দাদি আগে থেকে জমা করে দিয়েছিল, তাই বাচ্চাদের পড়াশোনা থামল না। রুদ্র সন্ধ্যায় পাপার কাছে বলল যে, পাপা, তুমি কিছু করনি, কিন্তু দাদি আমাদের ফি দিয়েছে। তুমি সব সময় বলো দাদি খারাপ, কিন্তু দাদি আমাদের সত্যিকারের হিরো। এটা শুনে অরুণের মাথা নিচু হয়ে গেল এবং সে প্রথমবার ভাবতে লাগল যে সত্যিই সে কি হারিয়েছে। রাতে যখন লক্ষ্মীদেবী কাশির দমকে ছিল এবং ওষুধ খাচ্ছিল, তখনই রিয়া তার ঘরের দরজায় দাঁড়িয়ে রইল এবং তার মনে পড়ল যে কিভাবে সে দামি শাড়ি এবং পার্লারের প্যাকেজে টাকা উড়িয়েছে যখন ঘরের বৃদ্ধ মা ওষুধের জন্য তৃষ্ণার্ত ছিল। তার হৃদয় অপরাধবোধ দস্তক দিল, কিন্তু অহংকার এখনও জীবিত ছিল, তাই সে মুখে কিছু বলল না। অরুণও এখন নিজেকে একা অনুভব করতে লাগল। বন্ধুদের পার্টি বন্ধ হয়ে গিয়েছিল। ঋণদাতা প্রতিদিন ঘরে এসে গেটে দাঁড়িয়ে টাকা চাইত এবং মায়ের টাকা এখন হাতে আসে না। ধীরে ধীরে তার বোধোদয় হল যে তার মজা মস্তি শুধু তার মাকে ভেঙেছে না, বরং বাচ্চাদের সামনেও তার সম্মান মাটিতে মিশিয়েছে। এই দিনগুলোতে পাড়ায় এক বৃদ্ধ আঙ্কেলের মৃত্যু হল। তার অবস্থা ঠিক লক্ষ্মী দেবীর মতো ছিল, কিন্তু পার্থক্য এতটুকুই যে তার বাচ্চারা তার পরোয়া করেনি এবং শেষে সে একা প্রাণত্যাগ করল। এই ঘটনা অরুণের হৃদয়ে গভীর আঘাত করল এবং সে ভাবল যে যদি আমি আমার মাকে এভাবে কষ্ট দিই, তাহলে হয়তো কাল আমারও এই অবস্থা হবে। সেই রাতে অরুণ মায়ের পায়ে বসে ধীর স্বরে বলল, মা, আমাকে ক্ষমা করো। আমি অনেক ভুল করেছি। তোমার ওষুধের টাকা পর্যন্ত বন্ধ করেছি, তোমার পরিশ্রমের পেনশন থেকে বিলাস করেছি। এখন বুঝেছি যে আমি আমার বাচ্চাদের সামনেও ভুল উদাহরণ রেখেছি। লক্ষ্মীদেবীর চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো, কিন্তু এবার সেই অশ্রু ব্যথার নয়, স্বস্তির ছিল। তারা ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, সংশোধনে দেরি হয় না। যদি হৃদয় থেকে বদলে যাও তাহলে আমার আর কিচ্ছু চাই না। রিয়া এটা শুনে ভিতরে ভিতরে লজ্জিত হল। সে প্রথমবার মায়ের পায়ের কাছে বসল এবং বলল, মাজি, আমিও আমার ভুল স্বীকার করি। লোভে পড়ে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যদি তুমি চাও তাহলে আমাদের একটা সুযোগ দাও। লক্ষ্মীদেবী গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমাদের আগেও সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা হারিয়েছ। এখন আমি আবার বিশ্বাস করব, কিন্তু শর্ত এই যে ঘরের টাকা শুধু প্রয়োজনে লাগবে, বিলাসে নয়। বাচ্চাদের পড়াশোনা এবং আমার চিকিৎসা সর্বাগ্রে হবে। অরুণ এবং রিয়া মাথা নিচু করে সম্মতি দিল এবং সেই রাতের পর ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগল। অরুণ, যে আগে দিনরাত দেখানো এবং খেয়াল খুশিতে ডুবে থাকত, এখন সময় মতো ঘরে ফিরতে লাগল, ছোটখাটো কাজ ধরতে লাগল এবং চাকরি খোঁজায় গম্ভীর হল। যখনই কোথাও সাক্ষাৎকার দিতে যেত, তখন মা তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত। রিয়া, যে প্রতি মাসে দামি শাড়ি এবং সৌন্দর্য চিকিৎসায় টাকা উড়াত, এখন ঘরের কাজে মন দিতে লাগল, বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করতে লাগল এবং লক্ষ্মীদেবীকে ওষুধ সময়মতো দেওয়ার দায়িত্ব সেই নিজের হাতে নিয়ে নিল। এই পরিবর্তনে লক্ষ্মীদেবীর স্বাস্থ্যও সামলে উঠতে লাগল, কারণ ওষুধ এখন কখনো ছুটত না। অরুণ প্রতি সপ্তাহে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগল। রিয়া তার জন্য ভাবযন্ত্র এবং নেবুলাইজার পরিষ্কার রাখত এবং সময় মতো ইনহেলার দিত। এসব দেখে পড়শিও অবাক ছিল। যে ছেলে বউ আগে মায়ের টাকা উড়াত, সেই এখন তার সেবায় লেগে আছে। বাচ্চারাও এখন আনন্দে থাকতে লাগল। আগে পাপা, মাম্মি এবং দাদির মধ্যে ঝগড়া দেখে তাদের মন উদাস হয়ে যেত। এখন সবাই একসঙ্গে বসে খাবার খায়, বাচ্চারা হাসে, খেলে এবং ঘরে শান্তি থাকে। একদিন রুদ্র নিষ্পাপভাবে বলল, দাদি, এখন তো আমাদের ঘর সত্যিই ঘরের মতো রাখছে। এটা শুনে লক্ষ্মীদেবীর হৃদয় ভরে এলো। ধীরে ধীরে অরুণের ছোট চাকরি মিলল। বেতন যদিও কম ছিল, কিন্তু পরিশ্রমের উপার্জন ছিল। প্রথম বেতন এনে সে মায়ের হাতে রাখল এবং বলল, মা, এটা তোমার ওষুধ এবং বাচ্চাদের কপি বইয়ের জন্য। লক্ষ্মীদেবী মাথায় হাত বুলিয়ে বলল, যখন উপার্জন সৎ হয়, তাহলে যত ছোটই হোক না কেন বরকত অবশ্যই আসে। রিয়া পাড়ার মহিলাদের মধ্যে স্বীকার করল যে লোভে পড়ে সে ভুল করেছে, কিন্তু এখন সে সত্যিই বদলাতে চায়। সবাই বলল, দেরিতে এলেও ঠিক সময়ে এসেছে। ঘরের অবস্থা সামলে উঠতে লাগল। বিদ্যুতের বিল সময় মতো দেওয়া হতে লাগল, বাচ্চাদের পড়াশোনা ঠিক মতো চলতে লাগল এবং সবচেয়ে বড় কথা, লক্ষ্মীদেবীর চোখে আবার চমক ফিরে এলো। তার মনে হল তার জীবনভরের পরিশ্রম বৃথা যায়নি। রাতে পূজায় তারা বলল, হে প্রভু, তুমি আমাকে সাহস দিয়েছ যে আমি ছেলে বউকে শিক্ষা দিতে পারি। যদি সেই সময় আমি চুপ থাকতাম, তাহলে হয়তো তারা কখনো সংশোধন হতো না। তার দৃঢ় সংকল্প যে পরিবর্তন করেছে, তার আলোচনা পুরো পাড়ায় হতে লাগল। দেখো, বৃদ্ধ বুদ্ধি এবং সাহসে ঘর সামলে নিয়েছে। অনেক মহিলা নিজের যন্ত্রণা নিয়ে তার কাছে আসতে লাগল। তখন সে হাসতে হাসতে বলতো, ভয়ে চুপ থেকো না। যেদিন নিজের হক এবং অধিকারের রক্ষা করতে শিখবে, সেদিন ঘর বদলে যাবে। আত্মীয়দের মধ্যেও অরুণ এবং রিয়ার নতুন ছবি তৈরি হতে লাগল।
যারা তানাকস্ত এখন বলে সময় মতো সংশোধন হয়ে গেল, মা বাবার দোয়া সবচেয়ে বড় পুঁজি। বাচ্চাদেরও বোঝা গেল যে দাদিই আসল আদর্শ। রুদ্র নিজের রচনায় লিখত, আমার দাদি আমার সবচেয়ে বড় নায়িকা। তিনি শিখিয়েছেন যে টাকা মজামস্তিতে নয়, প্রয়োজন এবং পরিবারের কল্যাণে লাগে। মিষ্টি গর্ব করে বলতো, দাদির জন্যই ঘরে সব ঠিক আছে। সময়ের সঙ্গে টানাটানি কমতে লাগল। অরুণের পদোন্নতি হল, রিয়া ঘর থেকে সেলাইয়ের ছোট কাজ শুরু করল এবং অতিরিক্ত আয় আসতে লাগল। এখন বিল, ফি এবং ওষুধ কখনো বকেয়া থাকত না। একদিন পুরো পাড়া লক্ষ্মীদেবীর সম্মান করল। বয়স যেমনই হোক, সাহস এবং বুদ্ধিতে পরিস্থিতি বদলানো যায়। তুমি প্রমাণ করেছ যে বৃদ্ধ বোঝা নয়, ঘরের ভিত্তি। তার চোখে আনন্দের অশ্রু এলো এবং তারা বলল, আমার এখন আর কিছু চাই না। বাচ্চারা সংশোধিত হয়েছে, নাতি নাতনিরা আনন্দে আছে। এটাই আমার সবচেয়ে বড় জয়। মনে রেখো, টাকা আসে যায়, কিন্তু সম্পর্কের বিশ্বাস ভেঙে গেলে তাকে যোগায় পুরো জীবন লেগে যায়। আমার সবচেয়ে বড় শিক্ষা এটাই, টাকা নয়, বিশ্বাস এবং ভালোবাসাই আসল ধন। কর্ততালি ধ্বনিত হল। অরুণ এবং রিয়া তার চরণে ঝুঁকে কাঁদতে কাঁদতে বলল, মা, যদি তুমি আমাদের শিক্ষা না দিতে তাহলে আমরা কখনো সংশোধন হতাম না। আজ বুঝেছি যে আসল সুখ তোমার আশীর্বাদে আছে, না যে বিলাসের জিনিসে। লক্ষ্মীদেবী দুজনকে জড়িয়ে ধরল, ঈশ্বরের ধন্যবাদ দিল এবং বলল, আমার পেনশন কখনো তোমাদের বিলাসের জন্য ছিল না। সে আমার অসুস্থতা এবং তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের গ্যারেন্টি ছিল। যখন তোমরা তাকে ওড়িয়েছ তখন ভয় ছিল যে তোমরা জীবনের সত্যি বুঝবে না, কিন্তু এখন সন্তোষ, তোমরা দুজনে সঠিক পথে আছো। সেই দিন বাচ্চারা দাদির জন্য ছোট পূজা রাখল। রুদ্র সবার সামনে বলল, মা বাবার সম্মানই সবচেয়ে বড় ধর্ম। পাড়ার লোক আশীর্বাদ নিতে এলো এবং রাতে নিজের ঘরে বসা লক্ষ্মীদেবীর হৃদয় থেকে শুধু এক কথাই বেরোল, হে ভগবান, এখন আমার শান্তি আছে। আমার পরিশ্রম, আমার অশ্রু এবং আমার নীরবতা রং এনেছে। ছেলে বউ বুঝে গেছে যে মা বাবার উপার্জন বাচ্চাদের বিলাসের জন্য নয়, ঘরের আসল প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য হয়। এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা এবং সবচেয়ে বড় জয়। ঘরে এখন স্বস্তি ছিল, সম্পর্কে ভালোবাসা ছিল এবং প্রত্যেকের হৃদয়ে এই সত্যি বসে গিয়েছিল যে টাকা কখনো সম্পর্কের থেকে বড় হয় না। এই গল্প আমাদের এটাই শেখায় যে মা বাবার পরিশ্রমের পেনশন বা উপার্জন বাচ্চাদের মজা মস্তির জন্য নয়, বরং তাদের সেবা এবং নিরাপত্তার জন্য হয়। যদি কোনো ছেলে বউ এটা বোঝে তাহলে ঘরে কখনো ঝগড়া হবে না, এবং যদি না বোঝে তাহলে সময় তাদের এমনই শিক্ষা দেবে যেমন লক্ষ্মী দেবী নিজের ছেলে বউকে শিখিয়েছে। বন্ধুরা, যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। কমেন্টে লিখে বলো যে গল্পের কোন অংশ তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং যদি তুমি এমনই হৃদয়স্পর্শী গল্প শুনতে চাও তাহলে আমাদের ভিডিও লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওকে হাইপ অবশ্যই দাও। আবার মিলবো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ নিজের এবং আপনজনদের খেয়াল রাখো এবং সবসময় হাসতে থাকো। ধন্যবাদ।